আসসালামু আলাইকুম। জাহিনস কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুলনায় জন্মেছি আর খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের মাংসের স্বাদের কথা বলবো না, সেটা হতেই পারে না। যেহেতু আমার জন্মস্থান খুলনা জেলায় আর বড় হওয়া যশোর জেলায়, সেহেতু অতি পরিচিত চুই ঝালে মাংস রান্নাটা কিন্তু ছোট থেকেই দেখে দেখে শিখেছি। আর কিভাবে চুই ঝালে মাংস রান্না করতে হয় সেটাই আজকে শেয়ার করছি। ভেষজ গুণ সমৃদ্ধ এই চুই ঝাল মশলা হিসাবে খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমাদের দেশে বিভিন্ন বিভাগের নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার দাবার থাকে, যেমন সিলেট অঞ্চলে সাতকরা, চট্টগ্রামের কালাভুনা, তেমনি খুলনা অঞ্চলে চুই ঝালের মাংস। আর এই চুই ঝাল মূলত খুলনা বিভাগের বিভিন্ন জেলায় জন্মে থাকে। মূলত খুলনা অঞ্চল জুড়েই এই মশলাটা উৎপাদন হয়। তো এটা এক ধরনের মশলা জাতীয় উদ্ভিদ, যার ডাল শেকড় ব্যবহার হয় মাংস রান্নায়। আমাদের দেশের অনেকেরই এই খাবারটার সাথে পরিচিতি নেই। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এটা কোথায় পাওয়া যায়। তো আমি বাড়িতে গিয়ে আমাদের স্থানীয় বাজারে গিয়েছি চুই ঝাল কিনতে। তো দেখুন, এটা মূলত মশলার দোকানে বিক্রি হয়। সাধারণত মাংস রান্নায় যে ধরনের মশলা ব্যবহার হয় সেই দোকানেই কিন্তু এই চুই ঝাল কিনতে পাওয়া যায়। তো আমি দোকানদারের অনুমতি নিয়েই কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম। আর এটা ঢাকা শহরের বিভিন্ন সুপার শপেও কিনতে পাওয়া যায়, অনলাইনেও এটা পাওয়া যায়। তো আর এটার দামটা 600 থেকে 1200 টাকার ভিতরেই কেজি থাকে সাধারণত। আর সিজন অনুসারে এটা ওঠানামা করে। তো আমি আমার প্রয়োজন মতো চুই ঝাল এখানে কিনে নিলাম। আর আমি এখানে আজকে 250 গ্রাম চুই ঝাল কিনেছি। আর চুই ঝাল যদি একটু মোটা সাইজের হয়, অর্থাৎ যদি একটু পরিপক্ক হয়, সেই ক্ষেত্রে স্বাদ বা গন্ধ বা ঝালটা একটু বেশি থাকে। তো আমি একটু মোটা সাইজেরই কিনলাম। আর এটা মূলত একটা পরগাছা গাছ, মানে চুই গাছটা। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি যে আম গাছ অথবা মেহগনি গাছে এটা পরগাছা হিসেবে বেড়ে ওঠে। আর এটার কাণ্ড শেকড় মূলত মাংস রান্নায় ব্যবহার হয়। আর এটার পাতা অনেকটা পান পাতার মতো দেখতে হয়। তো দেখতে এটা শক্ত কাঠের মতো হলেও আসলে এটা কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু ফেলে দিতে হয় না, ভালো মতো চিবিয়ে এটা খাওয়া যায়। যেভাবে আমরা সজনে ডাঁটা খেয়ে থাকি ঠিক ওই রকমই সিদ্ধ হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি চুই ঝালটা কীভাবে কাটতে হয় বা পরিষ্কার করতে হয়, আর এটা কিভাবে রান্না করতে হয়, সমস্তটাই থাকবে আজকে আমার ভিডিওতে। তো আমি একটা ধারালো ছুরি নিয়ে নিলাম। আর এখন উপর থেকে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি। উপরের ময়লাটা খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হয়। আর ঢাকার বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু এই চুই ঝালের মাংসের পদটা থাকে। দামি দামি রেস্টুরেন্টে এই চুই ঝালের মাংস পাওয়া যায়। তো আমি ছালটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি। আর এটা সাবধানে কাটতে হয়, নতুবা হাতে লেগে যেতে পারে। কাজটা বটি দিয়েও সহজে করা যায়। তো দেখানোর সুবিধার্থে আমি আজকে ছুরি দিয়ে কাজটা করছি। সমস্ত ময়লাগুলো উপর থেকে এরকম পরিষ্কার করে নিতে হয়, ছালগুলো আর কি। তো ওটা আমি ভালোভাবে পরিষ্কার করে বটি দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এটা 1.5 ইঞ্চি করে টুকরো করেছি। আর টুকরোগুলো একটু বেশি বড় বড় করেই করা ভালো, নতুবা এটা সেদ্ধ হয়ে গলে যেতে পারে। আর খেতেও বেশ সুবিধা হয় একটু বড় হলে আর কি। তো এটা আমি ভালো মতো ধুয়ে এখন গুছিয়ে নিলাম। আর চুই ঝালের মাংস রান্নায় সাধারণত রসুনের ব্যবহার হয়। তো এখানে আমি 12টা রসুন নিয়ে নিলাম। আর দেশি রসুন নিতে হবে, সেই ক্ষেত্রে স্বাদটা বেশ ভালো হয়। তো আমি রসুনের খোসাটা কিভাবে ছাড়াচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে আলতো হাতে উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে, নতুবা কিন্তু রসুনটা খুলে যেতে পারে। মুখের অংশটা ঠিক রেখেই খোসাটা এভাবে ছাড়াতে হবে। আর গোটা রসুনের মাংস রান্নাটা খুলনা অঞ্চলের মানুষজনই করে থাকেন। আমি আগের ভিডিওতে আমার এই রেসিপিটা আছে,
রসুন দিয়ে কীভাবে মাংস রান্না করতে হয় গোটা রসুনে। তো একটা ছুরির সাহায্যে আমি মুখের অংশটাও পরিষ্কার করে নিলাম, লেজের অংশটাও সামান্য কেটে এটা আমি এই যে এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমি বাকিগুলো করে নিয়ে এই যে ভালো মতো ধুয়ে নিয়েছি। ঠিক এইভাবে এটা পরিষ্কার করতে হয়। তো এখন আমি রান্নার প্রসেসিং দেখাচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আর আজকে আমি গরুর মাংস দিয়ে রান্নাটা করছি। চাইলে খাসির মাংস দিয়েও কিন্তু এই একইভাবে রান্না করা যাবে। আর চুই ঝালের মাংস রান্নাটায় মাংসটা একটু বড় বড় করে কাটা হয়। তো আমি দেখেন গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। আমি এখানে 6-7টা এলাচি দিয়েছি, 6-7টা লবঙ্গ, 6-7টা গোলমরিচ দিয়েছি। আর এখানে আমি লবণ নিয়েছি পরিমাণ মতো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই আমি এখানে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি 2 কেজি মাংসের জন্য। আর ঝাল লবণ এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। আর এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি একসাথে, এটাও আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি। আর এখানে আমি পৌনে 1 কাপ সরিষার তেল ব্যবহার করছি। আজকে আমি রান্নাটা সরিষার তেলে করছি, চাইলে সয়াবিন তেল দিয়েও এটা রান্না করা যায়। তো আমি সমস্ত মশলা মাংসের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমি মেখে ঝেঁকে রান্নাটা করব। চাইলে মশলাটা কষিয়েও মাংসটা রান্না করা যাবে, তো আজকে আমি মেখে ঝেঁকে বসাচ্ছি। তো সমস্ত মশলা আমি মাংসের সাথে ভালো মতো মেখে নিলাম। আর হাতে যে বাড়তি মশলাটুকু লেগেছিল আমি একটু সামান্য দিয়ে হাতটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম। দিয়ে এটা এখন আমি চুলায় বসিয়ে দিব মিডিয়াম টু হাই হিটে। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। তো মিডিয়াম টু হাই হিটে আমি জাল হতে দিয়েছি। দিয়ে ঠিক 3 মিনিট পরে আমি এখন একটু ঢাকনা খুলে নিচ্ছি। তো মাংস থেকে কিছুটা পানি বের হতে শুরু করেছে, আরও বের হবে। তো আমি এটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর আমি সাধারণত মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটা সবসময় কষিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিব। দিয়ে এটা আমি আস্তে আস্তে মানে কষিয়ে নিব সময় নিয়ে। আর গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু যতটা জাল হবে ততটা মাংসটা খেতে বেশ ভালো হয়, সিদ্ধও খুব ভালো হয়। তো আমি মিডিয়াম টু লো হিটেই কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। আর দেখেন মাংস থেকে এখন অনেক পানি বেরিয়েছে। তো এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে আরও প্রায় 40 মিনিট মতো এটা জাল করে নিচ্ছি। আর মাঝে মাঝে আমি নেড়েও দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। তো এই যে আমার প্রায় কষানোটা হয়ে এসেছে। তো কষানো হয়ে গেলে তো এই যে এই পর্যায়ে আমি চুই ঝাল আর রসুনটা দিয়ে দিলাম। আর অনেকেই হয়তো জানতে চাইবেন যে কখন চুই ঝালটা দিতে হয়। তো আমার দেশের রান্না অনুসারে আমি বলছি, সাধারণত আমরা মাংসে যখন আলুর ব্যবহারটা করে থাকি, মাংসটা যখন 80% সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু সাধারণত আমরা মাংসে আলুর ব্যবহারটা করে থাকি। চুই ঝালটা ঠিক ওই সময়ে দিতে হয়, তাহলে সিদ্ধটা আর কি ঠিক মতো হয়। এর আগে দেওয়া যাবে না, নতুবা এটা গলে যায় একেবারে আর কি। তো রান্নার পরে যেন এটা বেশ গোটা গোটা থাকে, একদম সিদ্ধ হয়ে যাবে কিন্তু দেখতে গোটা থাকবে। তো এইভাবে কিন্তু এটা রান্না করতে হয়। তো আমি এটা 5-7 মিনিট মতো আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। রসুন, মাংস, চুই ঝাল একসাথে কষিয়ে নিয়ে এখানে আমি এই যে গরম পানি দিয়ে দিলাম। আর এই মাংসটা কিন্তু একেবারে ভুনা টাইপের রান্না করতে হয়, মানে একদম শুধু তেলে মাখানো মশলা থাকবে এই টাইপের রান্না হয়, একদম ভুনা করতে হয়। তো সেই আন্দাজে আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। 3 কাপ পানিতে আমার রসুন ও চুই ঝাল বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো সেভাবে আমি এখন ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি। ও মাঝে মাঝে কিন্তু আমি নেড়েও দিচ্ছি। তো লবণটা আমি চেক করে নিয়েছি, একটু কম হয়েছে, তো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম।
দিয়ে এখন আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে এটা আমি এখন জাল করব। আর গরুর মাংস যত আপনি জাল করবেন তত কিন্তু খেতে বেশ ভালো হয়, স্বাদটা বাড়ে। তো দেখেন আমি জালের প্রসেসিংটা কিভাবে করছি, দেখেন ঠিক এইভাবে আমি আস্তে আস্তে জালেই কিন্তু এটা সিদ্ধ করছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর চুই ঝালের মাংস রান্নায় কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহারের দরকার নেই, মানে দেশীয় যে মশলাগুলো আমি সেগুলোই সাধারণত এখানে ব্যবহার করেছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এই জাতীয়। আর এগুলো আমি হালকা ভেজে নিয়েছি, আর সামান্য জিরা ধনিয়াও আমি গরম মশলার সাথে ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একদম ডিমে আছে এটা 10 মিনিটের জন্য দমে রেখে দিব, যেন মশলার গন্ধটা মাংসে একদম ভালোভাবে মিশে যায়। আর এই গরম মশলার ঘ্রাণটা খুবই দারুণ। তো এই দেখেন আমি একদম ডিমে আছে, কিন্তু এটা একেবারেই ঝোল শুকিয়ে ভুনা ভুনা হয়ে গেছে। তো আমি আবারও নেড়ে চেড়ে দেখাচ্ছি। আর আমি চেক করে নিয়েছি পুরোটাই আমার রসুন সিদ্ধ হয়ে গেছে, চুই ঝালও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি আরও ডিমে আছে এখন জাল করে নিচ্ছি যতক্ষণ এটা একেবারে ভুনা ভুনা হয়। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে, আর ফাইনালি এই যে কালারটা এরকম এসেছে। তো খুবই স্বাদের একটা খাবার, আপনারা ট্রাই করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।